9.80665 9.80665 meter per second square acceleration due to gravity স্ট্যান্ডার্ড ভ্যালু। এনিওয়ে আজকে তোমাদের সঙ্গে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। গ্র্যাভিটেশন 2 মানে তোমাদের সঙ্গে ভেক্টর ফিল্ড নিয়ে আলোচনা চলছিল। তার আগে আমরা জেনেছিলাম যে গ্র্যাভিটেশন ফোর্স কিংডমের মধ্যে গ্র্যাভিটেশনের স্থান কোথায়, এবং সেটা বলতে গিয়ে বারে বারে তোমাদেরকে যে কথাটা বলেছি সেটা হলো গ্র্যাভিটেশন খুব ভালো করে পড়ো, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স আর ম্যাগনেটিজমের প্রচণ্ড কাজে লাগবে। বাট এটা এই আজকের যে আলোচনাটা করব বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই বিষয়টা একদম গ্র্যাভিটেশনের নিজস্ব সম্পত্তি, মানে এর সঙ্গে স্ট্যাটিইলেকট্রিসিটির কোনো রকম লিঙ্ক নেই কোনোভাবেই। এই বিষয়টা সম্বন্ধে ভালো করে জানলে স্ট্যাটিইলেকট্রিসিটিতে তোমাদের কাজে লাগবে না। এটা গ্র্যাভিটেশনেই শেষ, বোঝা গেছে? এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি পড়ার আগে একটা কথা বলার দরকার আছে। আমাদের একটা খুব ভুল ধারণা আছে। ভুল ধারণা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। ভালো করে বিষয়টা বুঝো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা হলো জি। কোনো বডি যদি জি অ্যাক্সেলারেশন নিয়েই চলে, মানে ফ্রিলি ফলিং কোনো যদি বডি হয় যার অ্যাক্সেলারেশন জি, তার ওয়েট কত লেখো? তার ওয়েট ইকুয়ালস টু 0 হয়, তাই না? বাট আমরা ওয়েটকে বলি এমজি। ভালো করে বিষয়টা বোঝা, সেটা হলো ওয়েট ইকুয়ালস টু এমজি, যেখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, বাট বডি যদি জি অ্যাক্সেলারেশন নিয়ে চলে তাহলে তার ওয়েট 0 হয়ে যায়, তাই না? আবার যদি কোনো বডি রেস্টে থাকে, মানে তার অ্যাক্সেলারেশন না থাকে কোনো কিছু, তাহলে তার ওয়েটটা এমজি লেখা হয়, যেখানে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না? বাট বডির তো তখন কোনো অ্যাক্সেলারেশনই নেই, বডিটা রেস্টে আছে, তাই না? বডিটা রেস্টে আছে, অর্থাৎ বডিটার কোনো দিকে ভেলোসিটি নেই, কোনো দিকে রেটিং চেঞ্জিং ভেলোসিটির বিষয়টা নেই। যদি না থাকে তাহলে তার কোনো অ্যাক্সেলারেশন নেই। যদি অ্যাক্সেলারেশন না থাকে তাহলে তার ওয়েট ইকুয়ালস টু আমরা লিখি এমজি, যেখানে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বুঝতে পেরেছো তো? মানে জি নিয়ে চললে ওয়েট 0, তাই তো? আবার জি যদি 0 হয়, মানে অ্যাক্সেলারেশন যদি 0 হয়, তাহলে ওয়েট এমজি, যেখানে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই যে একটা কনফিউশনের জায়গা থাকে অনেক স্টুডেন্টের, এই বিষয়টা প্রথমে একটু বুঝে নেওয়ার দরকার আছে। মানে খুব কঠিন জিনিস নয়, একটু মাইন্ডসেট করার ব্যাপার। সেটা হলো যে ধরো কোনো একটা বডি, এটা ধরো আর্থ সারফেস, ঠিক আছে? এখানে কোনো একটা বডি আছে, এই বডিটার উপরে টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে ফোর্স কত? টুয়ার্ডস দ্য সেন্টার ফোর্স ইট ইজ ইকুয়ালস টু GMM বাই r স্কয়ার বা d স্কয়ার, ডিসটেন্স স্কয়ার। এটা হলো ফোর্স। বুঝতে পেরেছো তো? এই ফোর্সটা কিসের জন্য তৈরি হয়েছে? না এই মাসের জন্য এবং আর্থের মাসের উপস্থিতিতে, তাই তো? আর্থের কোনো একটা মাস আছে, সেই জন্য এই বডির উপরে একটা ফোর্স তৈরি হয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? এবং আর্থের জন্য এই পয়েন্টে যে কোয়ালিটিটা গেইন করেছে, সেই কোয়ালিটিটা কিন্তু জি নয়। যে কোয়ালিটিটা গেইন করেছে সেটা হলো ই। ডিরেকশন এদিকে আছে, সেজন্য আমরা শুধু ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করব। এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এমই, যেখানে ই ইন্টেন্সিটি ডিউ টু গ্র্যাভিটি এট দিস পয়েন্ট ডিউ টু আর্থ। পৃথিবীর জন্য এই বিন্দুতে প্রাবল্য হলো ই। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো বডিটার উপরে ফোর্স, ঠিক আছে? শুধুমাত্র ফোর্স। এবারে এই যে ফোর্সটা কাজ করেছে বডিটার উপর, এই ফোর্সের জন্য দুটো বিষয় হতে পারে। কি কি হতে পারে বলতো? এই ফোর্সের জন্য, এই যে ফোর্সটা কাজ করেছে, এই ফোর্সের জন্য দুটো বিষয় হতে পারে। একটা হতে পারে
অ্যাক্সেলারেশন হতে পারে, তাই তো? আরেকটা হতে পারে, সেটা হলো যদি এটাকে মুভ করতে বাধা দাও, হ্যাঁ, তাহলে রিয়াকশন তৈরি করতে পারে। বুঝতে পেরেছ? দুটো জিনিস হতে পারে, ফোর্সের জন্য অ্যাক্সেলারেশন হতে পারে, আর একটা রিয়াকশন তৈরি হতে পারে। এই রিয়াকশন যেটা, এটা হলো ওয়েট। বুঝতে পেরেছো তো? পৃথিবী কোন বডিকে তার কেন্দ্রের দিকে যে ফোর্স দিয়ে টানে সেটাই ওয়েট নয়। ওয়েট সবসময় মাথায় রাখো, ওয়েট অ্যাপারেন্ট হয়, আপাত হয়। প্রকৃত ওজন বলে কিছু হয় না, প্রকৃত ভর হয়, মাস। যদিও রিলেটিভিটি বিচারে মাসটাও রিলেটিভ হয়, বাট ওয়েট এই বিষয়টা হলো রিয়াকশন। এখন এই যে ফোর্সটা কাজ করেছে এমই, কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ, পৃথিবীর দিকে যে ফোর্সটা কাজ করেছে, এই ফোর্সের জন্য যদি সেদিকে টুয়ার্ডস দ্য সেন্টার, এদিকেই যদি অ্যাক্সেলারেশন এ হয়, তাহলে অ্যাক্সেলারেটিং ফোর্স, অ্যাক্সেলারেশনের জন্য যে ফোর্সটা, সেই ফোর্সটা কত হবে? এম ইনটু এ, তাই তো? ফোর্স এর প্রভাব হলো অ্যাক্সেলারেশন তৈরি করা, বাট ফোর্সের একটা পার্ট অ্যাক্সেলারেশন হতে পারে না। ফোর্সের একটা পার্ট হতে পারে অ্যাক্সেলারেটিং ফোর্স, অর্থাৎ ত্বরণ সৃষ্টিকারী বল। অ্যাক্সেলারেটিং ফোর্স যদি এম এ হয়, এই এম এ এটা তৈরি করেছে কে? এমই, এর জন্য তৈরি হয়েছে। আরেকটা হলো রিয়াকশন। বুঝতে পেরেছো তো? তাহলে এই রিয়াকশন তৈরি করেছে যে ফোর্সটা, সেই ফোর্সটা ডাউনওয়ার্ড, রিয়াকশন আপওয়ার্ড। বাট রিয়াকশন তৈরি করেছে যে ফোর্সটা ডাউনওয়ার্ড, সেই ফোর্সটা হলো ওয়েট। তাহলে এই যে ওয়েট আর এম এ, এটাও ডাউনওয়ার্ড, তার কারণ আমি বলে দিয়েছি যে অ্যাক্সেলারেশনটা নিচের দিকে আছে। এবং এই যে ই, ইন্টেন্সিটি, এটাও ডাউনওয়ার্ড, তাই তো? তাহলে এই ফোর্স থেকে যদি এই ফোর্স দুটো তৈরি হয়, তাহলে খুব সহজে আমি এটা লিখতে পারি, W প্লাস এম এ ইকুয়ালস টু এমই। এটা ভালো করে বোঝা, বোঝা গেছে? তাহলে W ইকুয়ালস টু কত হবে? এমই, সরি এটা স্মল লেটারে হবে, এমই মাইনাস এম এ। বোঝা গেছে? এখন এই ফোর্সটা যদি টোটালটাই অ্যাক্সেলারেশন তৈরি করত, অর্থাৎ ফ্রিলি ফলিং বডির যে অ্যাক্সেলারেশন হয়, সেই অ্যাক্সেলারেশনটা যদি এই ফোর্সটা তৈরি করতে টোটাল ওয়েস্ট হয়ে যেত, মানে এই ফোর্স আর রিয়াকশন তৈরি করতে পারে না, তখন যে অ্যাক্সেলারেশনটা হতো, সেই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হলো জি। ঠিক আছে? তাহলে জি ইকুয়ালস টু কি? যে ফোর্স কাজ করেছে এমই ডিভাইডেড বাই মাস অফ দা বডি, ফোর্স বাই মাস ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন। টোটাল ফোর্সটাই অ্যাক্সেলারেশন তৈরি করেছে, সো এমই বাই এম, এটা ইকুয়ালস টু ই। তাহলে সাংখ্য মানের বিচার বা অনলি ভ্যালুর বিচারে জি আর ই, যদিও শুধু ভ্যালু বলা উচিত না, এর তুমি ইউনিট বলো, হ্যাঁ, বা ডাইমেনশন বলো, জি আর ই এই দুটো আইডেন্টিক্যাল, বাট কোয়ালিটির দিক থেকে দুটো কিন্তু সেম না। জি এর ভ্যালু ই এর সঙ্গে ইকুয়াল। এই জিটা কি? এই জিটা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন এ ফ্রিলি ফলিং বডি। বুঝতে পেরেছো তো? কোনো একটা ফ্রিলি ফলিং বডির মধ্যে যে অ্যাক্সেলারেশন তৈরি হবে, সেই অ্যাক্সেলারেশনটা হলো জি, মানে সেখানে অন্য কোনো রকম ফোর্স নেই। বুঝতে পেরেছো তো? তাহলে এই জি আর ই এই দুটো যদি ইকুয়াল হয়,
আমি ই এর জায়গায় জি এই ভ্যালুটা ইউজ করতে পারি। বোঝা গেছে? তাহলে জি এর জায়গায় যদি এই ভ্যালুটা ইউজ করতে পারি তাহলে ওয়েট ইকুয়ালস টু এই ইকুয়েশনটা মডিফাই হয়ে যায় mg মাইনাস ma। বুঝতে পেরেছো? এই যে ফোর্সটা, এই ফোর্সটা হলো নেট ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি, বডিটার উপরে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স কতটা কাজ করছে, ইট ইজ mg। আর ma হলো অ্যাক্সেলারেটিং ফোর্স, অর্থাৎ যে ফোর্সটা অ্যাক্সেলারেশন তৈরি করেছে। বোঝা গেছে? এবারে যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি হয়, নিচের দিকে অ্যাক্সেলারেশনটাই জি হয়ে যায়, তাহলে অ্যাক্সেলারেশনের জায়গায় কত হবে? জি বসাবে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে? mg মাইনাস mg, ওয়েট জিরো। বোঝা গেছে? যদি অ্যাক্সেলারেশন জিরো হয়, এটা যদি এর জায়গায় জিরো বসাও, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে? ইট উইল বি mg। বোঝা গেছে? তাহলে বডি রেস্টে থাকলে তার ওয়েট সেটা ইকুয়ালস টু mg। বডি যদি মুভ করে, মানে তার যদি কোনো অ্যাক্সেলারেশন থাকে, তার ওয়েট কিন্তু mg নয়। বোঝা গেছে? হ্যাঁ, তার ওয়েট কত না, অ্যাক্সেলারেটিং ফোর্স বাদ দিলে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ভ্যালুটা পড়ে আছে। এবং এই ডিরেকশনটা মাথায় রাখবে যে জি এটাও ডাউনওয়ার্ড, অ্যাক্সেলারেশনটা যেন ডাউনওয়ার্ডই কাউন্ট করা হয়, এই অ্যাক্সেলারেশনটা যেন ডাউনওয়ার্ডই কাউন্ট করা হয়। কোনো কেসে যদি অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড না হয়ে আপওয়ার্ড হয়, ধরো কোনো বডি নিচের দিকে জি অ্যাক্সেলারেশন না নিয়ে উপরের দিকে জি অ্যাক্সেলারেশন নিয়ে চলছে, তখন তার ওয়েট কত দেখাবে? বুঝতে পেরেছ? তখন ডাউনওয়ার্ড এ এই ভ্যালুটা মাইনাস জি হয়ে যাবে, কারণ জি বা অ্যাক্সেলারেশন কোন দিকে হয়েছে? উপরের দিকে, তাই না? আমরা অ্যাক্সেলারেশন কোন দিকে ধরেছি? ডাউনওয়ার্ড, এটা ধরেছি ডাউনওয়ার্ড। তাহলে বডি যদি উপরের দিকে জি অ্যাক্সেলারেশন নিয়ে চলে জি, তাহলে আমরা এ ইকুয়ালস টু কত লিখবো? মাইনাস জি লিখবো না? এর ভ্যালুটা ভেক্টরিক্যালি যদি ভাবো তাহলে তো খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এখানে এর জায়গায় যদি মাইনাস জি বসাও, এটা কত হয়ে যাবে? 2mg। অর্থাৎ জি অ্যাক্সেলারেশন নিয়ে যদি বডিটা উপরের দিকে চলে, তাহলে তার ওয়েট ডাবল হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কোনো বডির ওয়েট এটা যখন mg লিখছো, তখন জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নয়, শুধুমাত্র অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অবশ্যই, বাট শুধুমাত্র অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নয়, আমরা ওটাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলে চালিয়ে দিই। বুঝতে পেরেছো তো? এটা হলো প্রবাবল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইন এ ফ্রিলি ফলিং বডি। বুঝতে পেরেছো তো? ডিউ টু অনলি গ্র্যাভিটেশনাল ফোর্স, কেবলমাত্র মহাকর্ষীয় বা অভিকর্ষীয় বলের জন্য এই বডিটা মধ্যে যে অ্যাক্সেলারেশন তৈরি হতো টুয়ার্ডস দ্য সেন্টার অফ আর্থ। বোঝা গেছে? এটা আমাদের প্রচন্ড কনফিউশন হয়। এনিওয়ে, আজকে আমরা আগে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই বিষয়টা আগে ক্লিয়ার করি, এবং এই জায়গাটা তোমাদের মেকানিক্স পড়ার জন্য কাজে লাগবে, মেকানিক্স পড়ার জন্য কাজে লাগবে বলে আমি এটা নিয়ে আগে আলোচনা করে রাখলাম। দেখা যাক আস্তে আস্তে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিষয়টা হলো যে, ধরো এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, এরকম পৃথিবী স্ফেরিক্যাল আঁকলাম, বাট সবাই জানো যে এটা এক্স্যাক্টলি স্ফেরিক্যাল নয়, এবং ছবিটাও আমার স্ফেরিক্যাল ঠিক হয়নি। এনিওয়ে, পৃথিবীর রেডিয়াস এটা যদি আর হয়, তাহলে এর উপরে কোনো একটা বডি যদি থাকে, এর মাস m, এখানে স্মল m মাসের কোনো একটা যদি বডি থাকে, তাহলে এই পয়েন্টে বডিটা থাকার জন্য তার উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, F ডিউ টু গ্র্যাভিটেশন, ইট ইজ ইকুয়ালস টু G mm বাই r স্কয়ার। তাই তো?
এবং এই বডিটা যদি ফ্রিলি পড়তে থাকে, ফ্রিলি পড়ার কোনো একটা প্রভিশন থাকে এবং এই বডিটা সেইভাবে ফ্রিলি যদি পড়তে দেওয়া হয়, তাহলে তার যে অ্যাক্সেলারেশন তৈরি হবে সেই অ্যাক্সেলারেশনটা হবে ফোর্স বাই বডির মাস। ইট ইজ ইকুয়ালস টু m ক্যান্সেল করলে ইট ইজ ইকুয়ালস টু gm বাই r স্কয়ার। তাই তো এই যে ম্যাক্সিমাম প্রবাবল অ্যাক্সেলারেশন কুড হ্যাভ বিন গেইনড বাই দ্য বডি, অর্থাৎ বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা তৈরি হতে পারত ওই পয়েন্টে, সেটাকেই আমরা g দিয়ে স্পেসিফাই করি। এটাকেই আমরা বলি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, স্মল g দিয়ে শুরু করি, স্মল g ইকুয়ালস টু gm বাই r স্কয়ার। এটা আমাদের বেসিক আইডিয়া অলরেডি আছে গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে, নিউটনস ল বা নিউটনিয়ান গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে যেটা আমরা জেনেছি। সুতরাং এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, এটা আমাদের লিখে রাখতে হবে, g ইকুয়ালস টু gm বাই r স্কয়ার। ঠিক আছে, এবারে একটু জানার সেটা হলো যে দেখো g ইকুয়ালস টু gm বাই r স্কয়ার, এই যে রাশিমালাটা আছে এর মধ্যে g এটা তো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বাট m আর r এটা যে কোনো পয়েন্টের ক্ষেত্রে সেম ইফেক্ট তৈরি করবে না, বা সেম মাসটা সব জায়গার ক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালু ইউজড হবে না, এবং আরও সব পয়েন্টের ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে না। কিরকম? ইন্টেন্সিটি পড়ার সময় তোমাদের বলেছিলাম যে কোনো বডি যদি ভেতরে একটা কোনো স্ফিয়ারের ভেতরে কোথাও থাকে, এরকম কোনো পজিশনে যদি থাকে, তাহলে এই বডিটার ভেতরের যে স্ফেরিক্যাল পার্টটা আছে, এই বডিটার ভেতরের যে স্ফেরিক্যাল পার্টটা আছে সেই পার্টটাই কেবলমাত্র এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, বাইরের যে সেলটা আছে সে এর উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেছে? তাহলে এই পয়েন্টে বডিটা থাকার সময় যে ইফেক্টিভ মাস এই বডিটাকে ফোর্স অ্যাপ্লাই করছিল, এই পয়েন্টে থাকার সময় সেই মাসটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? অর্থাৎ পৃথিবীর টোটাল মাস এই বডিটার উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারে, তাই তো? তাহলে প্রতিটা পয়েন্টের ক্ষেত্রে এমটা সেম নয়। আবার আর এই পয়েন্টের ক্ষেত্রে আর যা হবে বা ডিস্টেন্স যা হবে, এই পয়েন্টের ডিস্টেন্স সেম নয়। বডি যদি এই পয়েন্টে থাকে তাহলে তার ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ আর্থ আলাদা, তাই না? যদি ইকুয়েটোরিয়াল প্লেনে থাকে, ইকুয়েটোরিয়াল প্লেনে যদি থাকে তাহলে যা ডিস্টেন্স হবে, যদি পোলার রিজিয়নে থাকে তাহলে তার ডিস্টেন্স আলাদা হবে, হবে না? হ্যাঁ, তাহলে এক একটা জায়গায় প্রভিশনাল এম এর যে ভ্যালুটা, মানে যে ইফেক্টিভ মাস নিয়ে আমরা এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্যাট পয়েন্ট বের করবো, সেই মাসটা কনস্ট্যান্ট না, জি কনস্ট্যান্ট, এবং এই আর ইফেক্টিভ ডিস্টেন্স এটাও কনস্ট্যান্ট নয়। তাহলে এম আর আর বিশেষ করে এই দুটো বিষয়ের পরিবর্তনের জন্য জি এর ভ্যালু কনস্ট্যান্ট নয়, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু 9.80665, এটা হলো স্ট্যান্ডার্ড ভ্যালু। বুঝতে পেরেছো তো? এম এবং আর এর পরিবর্তনের জন্য জি এর কিভাবে পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার আছে। তাহলে আজকে আমাদের মূল যেটা আলোচনা সেটা হলো জি, এটা কি কারণে পরিবর্তন হয়। ঠিক আছে? তাহলে এবারে চেঞ্জ ইন জি, তার কারণগুলো ভালো করে বুঝে নিই, কি কারণে জি এর পরিবর্তন হয়। কজ আমরা চেঞ্জ ইন জি হিসেবে লিখি, চেঞ্জ ইন জি, কজ, কজেস। কি কারণে পরিবর্তন হয় সেগুলো আমরা ট্যাবুলেশন করে নিলে বেশি সুবিধা হবে। একটা হলো ডিউ টু পজিশন,
বা পৃথিবী সারফেসে থেকেই এক একটা স্থানে জি এর ভ্যালু এক এক রকম হয়। এটা আমরা লিখি ডিউ টু পজিশন, ডিউ টু পজিশন অন আর্থ সারফেস। আরেকটাকে লিখি ডিউ টু ডিস্টেন্স ফ্রম আর্থ সারফেস, ডিউ টু ডিস্টেন্স ফ্রম আর্থ সারফেস। Distance from Earth surface. Due to position on Earth surface, এটা দুটো কারণ হতে পারে বা এটাকে দুটো পার্টে ভাগ করে নিতে পারি। একটা হলো ডিউ টু ইররেগুলার রেডিয়াস অফ আর্থ, ডিউ টু ইররেগুলার রেডিয়াস। ঠিক আছে। আরেকটা কারণ হলো ডিউ টু স্পিনিং মোশন অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, যেটাকে আমরা আহ্নিক গতি হিসেবে বলি বাংলায়, ডিউ টু স্পিনিং মোশন। ডিউ টু স্পিনিং এনজি, ডিউ টু স্পিনিং মোশন অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস। একই রকম ভাবে ডিউ টু ডিস্টেন্স ফ্রম আর্থ সারফেস এটাকেও দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো ডিউ টু হাইট, হাইট ফ্রম আর্থ সারফেস, হ্যাঁ, সারফেস থেকে উপরের দিকে নিয়ে গেলে। আরেকটা হলো ডিউ টু ডেপথ, সারফেস থেকে ভেতরের দিকে নিয়ে গেল। বোঝা গেছে? তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির এর টোটাল চেঞ্জ, সেটাকে আমরা ট্যাবুলেশন বা ক্লাসিফাই যদি করি, একটা ছক যদি তৈরি করি, এটাতে প্রতিটা পার্ট যদি ভালো করে বোঝা যায়, তাহলে চেঞ্জের প্রতিটা বিষয় পরিষ্কার ধারণা পাওয়া যাবে। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখো এবং এর প্রতিটা বিষয় আমরা এক এক করে আলোচনা করব, তাহলে একদম টোটাল সিস্টেমটা সম্বন্ধে পরিষ্কার আলোচনা হবে। প্রথমে আমরা ডিউ টু ইররেগুলার রেডিয়াস এটা নিয়ে আলোচনা করব, তারপরে ডিউ টু স্পিনিং, ডিউ টু হাইট, ডিউ টু ডেপথ, এই বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করতে থাকবো। তাহলে প্রথমে ইররেগুলার শেপ বা ইররেগুলার রেডিয়াসের জন্য কি সমস্যা হয় সেটা একটু বুঝি। ইররেগুলার রেডিয়াস মানে পৃথিবী একদম তো স্ফেরিক্যাল নয়, মানে একদম স্ফেরিক্যাল যদি হতো তাহলে প্রতিটা পয়েন্টেই জি এর ভ্যালু সেম হতো, তাই তো? একদম যদি স্ফেরিক্যাল, বাট ঘটনা হলো পৃথিবীর রেডিয়াস প্রতিটা জায়গায় সেম নয়। ইকুয়েটোরিয়াল রেডিয়াস পোলার রেডিয়াসের থেকে অ্যাবাউট 43 to 47 কিলোমিটার বেশি। তাহলে পৃথিবীর শেপটা অ্যাকচুয়ালি এরকম। আমরা যদি ভালো করে পৃথিবীর শেপটা দেখি তাহলে পৃথিবীর শেপটা অনেকটা এরকম। তাই না? মানে যদি এই স্ফিয়ার থেকেই টোটাল পৃথিবীটা তৈরি করা হয় এবং এটা যদি তার রোটেশনাল অ্যাক্সিস হয়, এটা পোল, নর্থ পোল, সাউথ পোল, এটা হলো ইকুয়েটরিয়াল লাইন এটা,
ইকুয়েটোরিয়াল লাইন অ্যাকচুয়ালি যদি স্ফিয়ার হিসেবে ধরো তাহলে ইকুয়েটোরিয়াল লাইনটা এরকম দেখতে হবে। এবং স্ফিয়ার হিসেবে যদি ধরা হয় ইকুয়েটোরিয়াল লাইন এরকম দেখতে হবে। অ্যাকচুয়ালি পৃথিবীর শেপটা এরকম। তাহলে রেডিয়াস যেটা ইকুয়েটোরিয়াল রেডিয়াস, এই রেডিয়াসটা আর ইকুয়েটোরিয়াল, হ্যাঁ, আর পোলার, এই দুটো সেম নয়। ইকুয়েটোরিয়াল রেডিয়াস এবং পোলার রেডিয়াস এই দুটো সেম না, তাই তো? জি এর জেনারেল ইকুয়েশন হলো জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কয়ার, তাই তো? আমরা যদি টোটাল মাসটা সেন্টারে আছে ধরে নিই, স্ফিয়ারের কেসে যেটা ধরা হয়, টোটাল মাসটা সেন্টারে আছে আমরা যদি ধরে নিই, তাহলে ইকুয়েটোরিয়াল ডিসটেন্স বা ইকুয়েটোরিয়াল রেডিয়াস যদি আর এর জায়গায় বসাও তাহলে আর এর যা ভ্যালু হবে, পোলার রেডিয়াস যদি বসাও তাহলে আর এর ভ্যালু আলাদা হবে, তাই না? খুব সহজভাবে জি এট ইকুয়েটর এর কেসে জি এম বাই আর ইকুয়েটোরিয়াল স্কয়ার হবে, আর জিপি পোলের কেসে ইট উইল বি জিএম বাই আর পি স্কয়ার। বুঝতে পেরেছো? এখন যেহেতু ইকুয়েটোরিয়াল রেডিয়াস পোলার রেডিয়াসের থেকে বড়, তাহলে জিই বাই জিপি যদি করা হয়, জিই বাই জিপি ইট ইজ ইকুয়ালস টু আর পি স্কয়ার বাই আর ই স্কয়ার। এখন আর ই আর পি এর থেকে বড়, তাহলে এই ফ্র্যাকশনটা লেস দ্যান 1 হবে, দ্যাট ইজ জিই এটা লেস দ্যান জিপি। অর্থাৎ পোলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু যা, ইকুয়েটরে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কম হবে। যদিও এই ক্যালকুলেশনে একটা ভুল আছে, সেই ভুলটা হলো যখন আমরা ইকুয়েটোরিয়াল রেডিয়াস মেজার করব তখন যে মাসটা ধরব, পোলের কেসে মাসটা সেম হবে না। ইকুয়েটোরিয়াল রেডিয়াস যখন মেজার করব বা ইকুয়েটোরিয়াল রেডিয়াসের বিচারে যখন জি এর ভ্যালু আমরা বের করব, তখন টোটাল মাস, আর্থের যা মাস আছে সেই মাসটাই ধরতে হবে। কিন্তু পোলের কেসে যখন আমরা মেজার করব, তখন পোলের কেসে ইফেক্টিভ যে আর্থের স্ফেরিক্যাল সেকশনটা পাবো সেটা কম্পারেটিভলি ছোট হবে। অর্থাৎ বিষয়টাকে অত ডিটেলসে না গিয়ে খুব সহজভাবে বলা যায় সেটা হলো ইকুয়েটোরিয়াল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর পোলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই দুটো আলাদা আলাদা হবে। নিরক্ষীয় তলে অ্যাক্সেলারেশনের ভ্যালু কম্পারেটিভলি কম হবে, তার কারণ হলো তার থেকে সেন্টারের ডিস্টেন্সটা কম্পারেটিভলি বেশি। এটা নিয়ে অত ডিটেলসে আলোচনা করার দরকার নেই, শুধু খুব সামান্য জানলেই চলে, ঠিক আছে? একদম ডিটেলসে আলোচনা করার জায়গা আছে, একদম যে নেই তাও নয়, বাট এনিওয়ে, তাহলে আমরা প্রথম বিষয়টা জেনে নিলাম যে পৃথিবীর সারফেসের উপরে, আমরা এখানে কিন্তু ইকুয়েটরের উপরে, ইকুয়েটরে মানে পৃথিবীর নিরক্ষীয় লাইন যেটা আছে সেই লাইনের উপরে কোনো একটা পয়েন্ট ধরেছি। অর্থাৎ এই পার্টিকেলটা, যে পার্টিকেলটার জন্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বের করছি বা যে পয়েন্টে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বের করছি, সেই পয়েন্টটা অন আর্থ সারফেস, পৃথিবীর সারফেসের উপরেই আছে। হ্যাঁ, এটা মাথায় রাখো। এটা হলো ফার্স্ট, প্রথম কারণ হলো এটা, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ কিসের জন্য হয়। এবং এক্ষেত্রে আমরা আলোচনা করে যেটা দেখলাম সেটা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট পোল, এটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট ইকুয়েটর এর থেকে বেশি হয়। বাট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট পোল আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট ইকুয়েটর এর মধ্যে অ্যাকচুয়াল যা ডিফারেন্স বা প্র্যাকটিক্যাল যা ডিফারেন্স সেটা শুধুমাত্র এই বিষয়টা দিয়ে অ্যানালাইসিস করা যায় না। এখানে আরো একটা কারণ আছে, সেই কারণটা এবারে আলোচনা করা যায়। এবং এটা আলোচনা করার জন্য আমরা আর্থটাকে স্ফেরিক্যাল ধরে নেব, বুঝতে পেরেছো তো? কারণ 6400 কিলোমিটার এর রেসপেক্টে
47 কিলোমিটার মানে অ্যারাউন্ড 50 কিলোমিটার, এটা হিউজ নয়, সামান্য একটু পরিবর্তন হবে, খুব সূক্ষ্ম বিচারের ক্ষেত্রে অবশ্যই সেটা কাজে লাগে। বাট আমরা সেকেন্ড যে অ্যাসপেক্টটা নিয়ে আলোচনা করব সেখানে ধরে নেব যে আর্থ স্ফেরিক্যাল, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, কিরকম বিষয়টা, ধরো এটা পৃথিবী, যদিও এটা একদম এক্সাক্ট স্ফিয়ার হলো না, ফ্রি হ্যান্ড যতটা বোঝানো যায়, এটা অনেকটা ডিমের মতন হয়ে গেছে, এই দুদিক চেপে গেছে, তাই না? এটাকে আরেকটুখানি ফ্ল্যাট করে দিই, কিছুটা রিকভার হবে। এনিওয়ে, ধরো এটা পৃথিবী, ধরে নাও এটা একটা স্ফেরিক্যাল কনস্ট্রাকশন, এবং এটা পোল, নর্থ পোল, দিস ওয়ান ইজ সাউথ পোল। অর্থাৎ এই যে লাইনটা, এটা হলো অ্যাক্সিস, পৃথিবীর অ্যাক্সিস, এবং পৃথিবী এই অ্যাক্সিসের চারিদিকে উইথ রেসপেক্ট টু দিস, এটা একটা নির্দিষ্ট স্পিডে রোটেট করছে, তাই না? একটা নির্দিষ্ট স্পিডে এইভাবে রোটেট করছে টুয়ার্ডস দিস। তাই তো? এইভাবে রোটেট করছে উইথ স্পিড, অ্যাঙ্গুলার স্পিড ওমেগা। ওমেগা এটা 2π/t লেখা যেতে পারে, এখানে t এর ভ্যালু 24 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, 24 আওয়ার্স মানে অ্যারাউন্ড 86,400 সেকেন্ড। It is equals to 2π divided by 86,400 rad per second। কাছাকাছি, একদম এক্স্যাক্টলি এটা না হলো এর কাছাকাছি। সরি, এবারে এই বিষয়টা বোঝার জন্য আমাদের সার্কুলার মোশনের একটা কনসেপ্ট কাজে লাগবে, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, যদিও সেন্ট্রিফিউগাল ফোর্স একটা সিউডো ফোর্স, বাট আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স ধরেই বিষয়টাকে আলোচনা করে এসেছি এতদিন। আমি আউট অফ ট্র্যাক বেরোলে অনেক স্টুডেন্টের টপিকসটা বুঝতে অসুবিধা হবে, যদি আমি ধারণা তৈরি করে দেবো কিছুটা অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়। ধরো এটা ইকুইটোরিয়াল প্লেন, এখন ইকুইটোরিয়াল প্লেনে এখানে যদি কোনো একটা বডি থাকে, এই বডিটা তো রেস্টে থাকে না, তাই না? এই বডিটা পৃথিবীর সঙ্গেই ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করতে থাকে, তাই না? এই বডিটাও পৃথিবীর সঙ্গে রোটেট করতে থাকে। যদি এই বডিটাও পৃথিবীর সঙ্গে রোটেট করতে থাকে, তাহলে এই বডিটাকে ঘোরানোর জন্য একটা ফোর্স দরকার আছে, তাই না? একটা ফোর্স দরকার আছে। কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার, পৃথিবীর কেন্দ্রের দিকে। এই যে ফোর্সটা দরকার আছে টুয়ার্ডস দ্য সেন্টার, এই ফোর্সটা হলো সেন্ট্রিপিটাল ফোর্স। এই ফোর্সটা কোথা থেকে আসে? মানে পৃথিবীর সঙ্গেই বডিটাকে ঘোরাতে গেলে এই যে একটা ফোর্স দরকার পড়ে, এই ফোর্সটা কে সাপ্লাই করে? সিম্পলি এই ফোর্সটাও সাপ্লাই করে কে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বুঝতে পেরেছো তো? আগে আমরা ওয়েটের অ্যানালাইসিসের সময় যেটা বললাম, অ্যাক্সেলারেশন বা গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্স এটা হলো মেন, অ্যাকচুয়াল সোর্সটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, তাই তো? এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা পার্ট সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা পার্ট যদি সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করে ফেলে, তাহলে অ্যাক্সেলারেটিং ফোর্স এর ভ্যালুটা কম্পারেটিভলি কমে যাবে না? তাই তো? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই তো অ্যাক্সেলারেশন হয়, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হয়। আবার গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা ভ্যালু যদি সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করে,
তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের এখানে দুটো কাজ হয়ে যাচ্ছে। একটা হলো এই সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই করা এবং তার সঙ্গে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অ্যাক্সেলারেশন প্রোভাইড করা, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত বা অ্যাকচুয়ালি লেখা উচিত এটা যে এই সেন্ট্রিপিটাল ফোর্স টু বি সাপ্লাইড, ঘোরানোর জন্য প্রয়োজনীয় সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল, কেন্দ্রের দিকে যে বলটা লাগছে সেই ফোর্সটা সাপ্লাই করতে হবে কাকে? গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এর দুটো কাজ হয়ে গেল। কি কি? একটা হলো এই সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করা, তাই তো, প্লাস অ্যাক্সেলারেটিং ফোর্স সাপ্লাই করা। বোঝা গেছে? তাহলে এখানে অ্যাক্সেলারেশন এই ভ্যালুটা টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য তৈরি হবে না, অর্থাৎ টোটাল গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে অ্যাক্সেলারেশন তৈরি হওয়ার কথা ছিল, অ্যাক্সেলারেশনটা অ্যাকচুয়ালি তার থেকে কিছুটা কম হবে। বোঝা গেছে? এবারে আমরা টেক্সট বুক খুললে যেটা দেখি যে এই বডিটার উপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে বাইরের দিকে, এবং ভেতরের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। তাহলে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি গ্র্যাভিটেশনাল ফোর্স মাইনাস সেন্ট্রিফিউগাল ফোর্স, বাট অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। গ্র্যাভিটেশনাল ফোর্স হলো এজেন্ট, এই সেন্ট্রিপিটাল ফোর্সও সাপ্লাই করে এবং এই অ্যাক্সেলারেটিং ফোর্সটাও সাপ্লাই করে, এটা মাথায় রাখো। বোঝা গেছে? হ্যাঁ, এনিওয়ে কনসেপ্ট তৈরি এক ব্যাপার আর অ্যানালাইসিস এক ব্যাপার। অ্যানালাইসিসের শেষে গিয়ে যদি আমরা একই জায়গায় পৌঁছই এবং কনসেপ্টটা যদি ঠিকঠাক হয় তা আমার মনে হয় না খুব একটা ভুল আছে। যাহা বলিব সত্য বলিব, লাইক দিস। এই এফসি এটা হলো এম ওমেগা স্কোয়ার এক্স, যেখানে এক্স এই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বুঝতে পেরেছ? তাহলে এফ এ ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্স মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, এটা লেখা যেতে পারে। অর্থাৎ এফ এ অ্যাক্সেলারেটিং ফোর্স এটা ইকুয়ালস টু এফ জি মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, এটা লেখা যেতে পারে ভেক্টরিকে, তাই না? যেহেতু এগুলো সবকটা একই লাইন বরাবর কাজ করছে। এখন যদি এই বডিটা এখানে না থেকে এখানে থাকতো, এরকম কোন পয়েন্টে, তখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স এর ডিরেকশন হতো টুয়ার্ডস দিস। তখন গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্টার বরাবর কাজ করে টুয়ার্ডস দিস, তাই না? বাট এই যে ফোর্সটা এম ওমেগা স্কোয়ার এক্স, সেই ফোর্সটা অ্যাকচুয়ালি প্রোভাইড করতে হতো কোন দিকে? টুয়ার্ডস দিস। বা সেন্ট্রিফিউগাল ফোর্সের ধারণা অনুযায়ী যদি ভাবো, তাহলে এই মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স মানে এফসিটাকে মাইনাস হিসেবে এই যে তৈরি হয়েছে, এই মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স এটা সেন্ট্রিফিউগাল ফোর্সের সঙ্গে ইকুয়াল। হ্যাঁ, সেই জন্য সেন্ট্রিফিউগাল ফোর্সের ধারণাটা তৈরি করলে, ধারণাটার ভুল থাকলেও ম্যাথমেটিক্যালি মেলে। এনিওয়ে, এই মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স মানে এক্স যদি এদিকে থাকে, মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স এই ফোর্সটা এদিকে কাজ করবে এম ওমেগা স্কোয়ার এক্স। বুঝতে পেরেছ? এবং এফ এ এই যে ফোর্সটা অ্যাক্সেলারেটিং ফোর্স, এটা কি হবে? এফ জি প্লাস মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। এটা যদি মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স ফোর্সটা হয়, তাহলে এই যে দুটো ফোর্স, এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট যেটা হবে সেটা হলো কি? অ্যাক্সেলারেটিং ফোর্স। বোঝা গেছে? এবং এটাকে আমরা খুব সহজে অ্যানালাইসিস করে নিতে পারি। কিরকম? ধরো এই ডিস্টেন্সটা হলো এখানে এক্স,
এবং এটা হলো আর। এই পয়েন্টের যদি ল্যাটিটিউড ল্যামডা হয়, অক্ষাংশ, তাহলে এই অ্যাঙ্গেলটা ল্যামডা হবে, তাই না? এই অ্যাঙ্গেলটা ল্যামডা হলে এটাও ল্যামডা হবে। তাহলে এক্স আর এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখো, ল্যামডা, এক্স আর ল্যামডা, তাহলে এক্স বাই আর এটা ইকুয়ালস টু কত লেখা যাবে? cos ল্যামডা। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? আর cos ল্যামডা। তাহলে এই ফোর্সটা হয়ে গেল m ওমেগা স্কয়ার আর cos ল্যামডা। ক্লিয়ার? এখন এই ফোর্সটার ভ্যালু এর রেসপেক্টে প্রচন্ড কম, খুবই কম। হ্যাঁ, টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্সেলারেশন যদি বের করতে হয়, তাহলে অ্যালং সেন্টার বা অ্যালং দিস ফোর্স, এই যে ফোর্সটা কাজ করছে গ্র্যাভিটেশনাল ফোর্স Fg, অ্যালং দিস আমার এই ফোর্সটার কম্পোনেন্টের দরকার আছে। তাহলে অ্যালং দিস এই ফোর্সটাকে আমি কম্পোনেন্টে অ্যানালাইসিস করে নিই। একটা দিস ওয়ান আর একটা টুয়ার্ডস দিস। এই অ্যাঙ্গেলটা ল্যামডা হলে এই অ্যাঙ্গেলটাও ল্যামডা, তাই তো? তাহলে এই কম্পোনেন্টটা কত? ইট উইল বি m ওমেগা স্কয়ার x cos ল্যামডা, অর আমি যদি এখানে বসাই তাহলে ইট উইল বি m ওমেগা স্কয়ার আর cos স্কয়ার ল্যামডা, যেটাই বসাই কোনো অসুবিধা নেই। এবং এদিকের যে কম্পোনেন্টটা পড়ে থাকবে এটা হয়ে যাবে m ওমেগা স্কয়ার r cos ল্যামডা sin ল্যামডা, মানে m ওমেগা স্কয়ার r বাই 2 যদি করে নাও এটা হয়ে যাবে sin 2 ল্যামডা, বা m ওমেগা স্কয়ার x sin ল্যামডাও করতে পারো। তাহলে along this line এদিক বরাবর ফোর্স কত থাকবে? along this line পৃথিবীর সেন্টার এবং বডিটার যে কানেক্টিং লাইন আছে সেদিক বরাবর ফোর্সটা কত থাকবে সেটার ভ্যালুটা একটু দেখেন। এটা মুছে দিলাম। দেখো, জি ইফেক্টিভ, হ্যাঁ ইফেক্টিভ, এটা মাল্টিপ্লাইড বাই এম, এটা ইকুয়ালস টু অ্যাক্সেলারেটিং ফোর্স। এবং এখানে যেটা দেখলাম এফ অ্যাক্সেলারেটিং টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্সেলারেটিং ফোর্স, এটা ইকুয়ালস টু যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স পড়ে আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স মাইনাস দিস ফোর্স m ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা, it is equals to g mm by r square minus m omega square r cos square lambda। এটাকে আমি যদি m into g effective at that point, হ্যাঁ প্রকৃত যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়েছে, হ্যাঁ সেটার ভ্যালু যদি g ল্যামডা হয় তাহলে m g ল্যামডা হিসেবে ফোর্সটাকে লিখতে পারি, অ্যাক্সেলারেটিং ফোর্স। এটা ইকুয়ালস টু m ইনটু gm বাই r স্কয়ার। এই ভ্যালুটাকে আমি এই পয়েন্টে প্রবাবল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলছি শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। এটা হলো অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা হয়েছে, এটা শুধু গ্র্যাভিটেশনাল ফোর্স যদি থাকতো, মানে আর্থের যদি স্পিনিং না হতো, তাহলে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হতো সেটাকে আমি g0 হিসেবে লিখলাম। এটা মাইনাস m ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা, ঠিক আছে? তাহলে এখান থেকে g ল্যামডা ইকুয়ালস টু কত লেখা যাবে? দুদিকে দেখো m ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে g ল্যামডা ইকুয়ালস টু g0 মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা।
বোঝা গেছে? এটা মাথায় রেখো যে এটাতে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে, সেটা হলো যে এই হাফ এম ওমেগা স্কোয়ার আর সাইন ল্যামডা এটা কেন আমরা ইউজ করলাম না। তার কারণ হলো এই ভ্যালুটা প্রচন্ড ছোট, যদিও এই ভ্যালুটাও ছোট, এই ভ্যালুটা খুব ছোট। খুব ছোট যদি হয় তাহলে এই যে ফোর্সটা আর এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টের ভ্যালুটা প্রায় এই ফোর্সটার সঙ্গে, অর্থাৎ অ্যালং দিস ফোর্স, এই ফোর্সটার কাছাকাছিই হবে। যদি তোমাদের মনে হয় তাহলে জি ল্যামডার ভ্যালুটা এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট হিসেবেও বের করে দেখতে পারো এবং সেই ভ্যালুটাও এর কাছাকাছি হবে। বুঝতে পারছো তো? খুব একটা চেঞ্জ হবে না, যদিও এই ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা এর জন্য বিশাল চেঞ্জ হয় না, বাট চেঞ্জটা একদম নমিনালও নয়, সেই জন্য এটাকে কনসিডারেশনে রাখতে হবে। এবারে দেখো, যদি ইকুয়েটোরিয়াল প্লেনের ক্ষেত্রে ভাবো, ইকুয়েটোরিয়াল প্লেনের ক্ষেত্রে ল্যামডার ভ্যালু কত হবে? 0 ডিগ্রি। ইকুয়েটোরিয়াল প্লেনে ল্যামডার ভ্যালু কত হবে? ইট উইল বি 0 ডিগ্রি। তাহলে জি ইকুয়েটোরিয়াল কত হবে? ইট ইজ ইকুয়ালস টু G0 মাইনাস ওমেগা স্কোয়ার আর, কেন? কস স্কোয়ার ল্যামডা, কস 0 এর ভ্যালু 1, তাই না? আর জি পোল যদি ভাবো, ইট ইজ ইকুয়ালস টু পোলে যে ইফেক্টিভ অ্যাক্সেলারেশন মাইনাস ওমেগা স্কোয়ার আর, পোলের কেসে ল্যামডার ভ্যালু কত হবে? 90 ডিগ্রি। কস স্কোয়ার 90 ডিগ্রি, ইট উইল বি 0। ঠিক আছে? তাহলে পোলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাজ ইট ইজ, শুধুমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যা অ্যাক্সেলারেশন হতো সেটাই থাকবে। বাট ইকুয়েটোরিয়াল প্লেনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি শুধু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যেটা হতো তার থেকে কিছুটা কম হবে। বোঝা গেছে? এমনিতেই পোলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বেশি, আমরা আগেই আলোচনা করেছি, তাই না? পোলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বেশি। আবার সার্কুলার মোশনের জন্য বা রাদার স্পিনিং মোশনের জন্য, এই বডিটার যে মোশন হচ্ছে সেটা সার্কুলার মোশন, হ্যাঁ, আর্থের যে মোশনটা হচ্ছে সেটা স্পিনিং মোশন। এই আর্থের স্পিনিং মোশনের জন্য বা বডিটার সার্কুলার মোশনের জন্য ইকুয়েটোরিয়াল রিজিয়নে অ্যাক্সেলারেশন তো এমনিতেই কম ছিল, কিছুটা সামান্য একটু কম ছিল, এখন স্পিনিং মোশনের জন্য আরো কিছুটা কমে যাবে। অর্থাৎ এজ এ হোল জি পোল এটা গ্রেটার দেন জি ইকুয়েটোরিয়াল প্লেন হবে। বুঝতে পেরেছো? মানে এরকমটা নয় যেখানে জি এর ভ্যালু, ইফেক্টিভ জি এর ভ্যালু 0 আর এখানে জি এর ভ্যালু 1000, এরকমটা। এখানে জি এর ভ্যালু 9.77 এর কাছাকাছি আসে, এখানে জি এর ভ্যালু টাচিং 10 এর থেকে সামান্য কিছুটা কম আসে, কিছুটা বেশি, বাট এতটাও নয় যে ওটাকে সবসময় মাথায় রাখতে হবে। সেজন্য আমরা জি এর ভ্যালু 9.80665 এটা সবসময় ইউজ করি না বা কোথাও ইউজ করি না। আমরা জি এর ভ্যালু ইদার 9.8 বা 10 ধরে কাজ চালিয়ে। বোঝা গেছে? সেকেন্ড পয়েন্ট। নাও ডিউ টু হাইট অ্যান্ড ডিউ টু ডেপথ, খুব সোজা কম্পারেটিভলি এই যে পার্টটা আলোচনা করলাম এই পার্টটাই একটুখানি অসুবিধা হয়, খুব কঠিন নয়, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করলেই হয়ে যায়। এই পার্টগুলো কম্পারেটিভলি ইজি। এবারে আর্থ আমি ছোট একটা স্ফিয়ার ধরে নিতেই পারি সহজ। ডিউ টু হাইট, উচ্চতার জন্য, ধরো এটা রেডিয়াস অফ আর্থ, এখানে একটা পয়েন্ট আছে এ, অ্যালং দিস আরেকটা পয়েন্ট আমরা নিয়ে নিই বি, এই হাইটটা হলো এইচ। তাহলে এ পয়েন্টে যদি এম মাস রাখা হয়, আর্থের মাস আমরা যদি এম ধরে নিই, তাহলে জি অ্যাট এ বা ফোর্স অ্যাট এ ইট ইজ ইকুয়ালস টু জি মাস অফ দা বডি যদি স্মল এম হয় তাহলে জি এম এম বাই আর স্কয়ার, তাই না? এবং এটাকে আমরা আগেই জি0 দিয়ে স্পেসিফাই করেছি
তাহলে এটাকে আমরা এম জি জিরো লিখব। জি এট বি এটাকে যদি আমরা এম জি এট হাইট এইচ হিসেবে স্পেসিফাই করি, ইট ইজ ইকুয়ালস টু জি এম এম বাই আর প্লাস এইচ। এখন ডিস্টেন্সটা কত আছে, আর প্লাস এইচ, এটার হোল স্কয়ার হয়ে যাবে, ইট ইজ ইকুয়ালস টু এফ বি। তাই তো? হ্যাঁ, দেখো খুব পরিষ্কার ভাবে আর প্লাস এইচ এই ভ্যালুটা আর এর থেকে অনেকটা বড়, তাহলে জি এইচ এই ভ্যালুটা জি জিরোর থেকে অনেক ছোট হবে। তার মানে যত হাইটে উঠতে থাকবে তত অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিক্রিজ করতে থাকবে। সহজভাবে দুটো পার্টকে ভাগ করে দিই, এম জি এইচ বাই এম জি জিরো, এটাকে এটা দিয়ে ডিভাইড করছি, তাহলে এই পার্টটা উপরে থাকবে যেহেতু নিচে আছে, সো ইট ইজ ইকুয়ালস টু আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাই তো? দ্যাট ইজ জি এইচ ইকুয়ালস টু জি জিরো ইনটু আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এভাবেও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো, জি ইনটু আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এভাবেও লেখা যেতে পারে। বা এটাকে তুমি যদি নিচে উপরে আর দিয়ে ভাগ করে দাও বা আরটাকে একদম নিচে নিয়ে চলে আসো, তাহলে এরকমও লেখা যেতে পারে, জি ইনটু ওয়ান বাই ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কয়ার। ঠিক আছে? এটা একদম জেনারেল ইকুয়েশন, জি এইচ ইকুয়ালস টু জি জিরো ইন্টু 1 by 1 plus h by r whole square বা g0 r square by r plus h whole square, যে কোনো একটা ফর্মে লিখলেই হবে। বোঝা গেছে? এবং খুব ক্লিয়ারলি h যত বেশি হবে তত নিচের পার্টটা বাড়তে থাকবে, তাই না? তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির থেকে, মানে যেটা সারফেসে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার থেকে যত হাইট গেইন করবে তত অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে? এবার এটাকে একটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসা যেতে পারে, ফর ভেরি স্মল হাইট অ্যাজ কম্পেয়ার্ড উইথ রেডিয়াস অফ আর্থ। কিরকম করা যেতে পারে না, এই ইকুয়েশনটা হিসেবে যদি লেখা যায় তাহলে জি এইচ এটা ইকুয়ালস টু কত হবে, জি জিরো ইনটু 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস 2, ইট ইজ ইকুয়ালস টু জি জিরো into 1 minus 2h by r plus 4h square by r square minus 8h cube by r cube, এরকম করে একটা এক্সপোনেনশিয়াল সিরিজ তৈরি হয়, মানে 1 plus a to the power minus n বা এরকম কোনো যদি রাশি তৈরি হয়, সেটা ম্যাথমেটিক্স একটু দেখে নেবে। এনিওয়ে, এটা এর পরেরটা 4h square by r square লেখার দরকার, অনেক দূর পর্যন্ত লেখা যেতে পারে। বাট এইচ এর তুলনায় আর যদি অনেক বড় হয়, মানে এইচ এটা যদি ভেরি ভেরি গ্রেটার দেন আর হয়, তাহলে এই পার্টগুলো নেগলিজিবল নয়, এই পার্টগুলো তখন তোমাকে আনতে হবে কনসিডারেশন। যদি এইচ এটা ভেরি ভেরি লেস দেন আর, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এইচ বাই আর এটা খুব ছোট হবে, 6400 কিলোমিটার, মানে 6400 কিলোমিটার হলো আর্থের রেডিয়াস। তুমি যদি 1 কিলোমিটার হাইটে ওঠো, 1 কিলোমিটার হাইট খুব একটা কম নয়, বুঝতে পেরেছো? 10 কিলোমিটার হাইটে ওঠো, তাহলে 10 কিলোমিটার নিচেরটা 6400 কিলোমিটার, তাহলে এইচ বাই আর এই রেশিওটাই 1/640। এর পরের যে রাশিগুলো আসবে 1/640 স্কোয়ার, 1/640 কিউব, এগুলো কি হবে, আস্তে আস্তে একদম ছোট হয়ে যাবে, যেগুলো 1 বা 1 মাইনাস 2h বাই আর এর তুলনায় নেগলিজিবল। বোঝা গেছে? তাহলে শুধুমাত্র এইচ ভেরি ভেরি লেস দ্যান আর এই কন্ডিশনে বাকিগুলো আর লেখার দরকার নেই। সেক্ষেত্রে কত হবে, জি জিরো
ইন্টু 1 মাইনাস 2h/r GH equals to, বোঝা গেছে? তাহলে জেনারেল ইকুয়েশন হলো এটা। এটা যে কোনো ক্ষেত্রে ইউজ করা যাবে, যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। আর এটা হলো স্পেশাল কেস বা স্পেশাল ইকুয়েশন, যেটা কেবলমাত্র h ভেরি ভেরি লেস দ্যান r যদি হয় তবেই ইউজ করা যাবে। এটা 5-10 কিলোমিটার 20 কিলোমিটার এত দূর পর্যন্ত ইউজ করা যেতেই পারে ইজিলি। মানে যদি 32 কিলোমিটার হয় তাহলেও খুব বেশি হলে 32 কিলোমিটার যদি হয় তাহলে পয়েন্ট বা 1%-এরও কম এরর আছে। 1% এরর মানে 10-এর জায়গায় 9.9, 1% এরর মানে 10-এর জায়গায় 9.9 যদি লেখো তাহলে সেক্ষেত্রে ওই অ্যারাউন্ড 1% এরর হয়। বুঝতে পারছো? সেই এররটা নেগলিজিবল, ওটা ধরার দরকার নেই। যদি কোথাও ধরো 3000 কিলোমিটার, 4000 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার এরকম একটা হাইট আছে যেটা আর্থের রেডিয়াসের তুলনায় নেগলিজিবল নয়, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা ইউজ করা যাবে না। তখন তোমাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। বোঝা গেছে? যদি ধরো 6400 কিলোমিটার হাইটে বডিটাকে তোলা হয়েছে, তাহলে এইচ এর ভ্যালু 6400 যদি বসাও তাহলে এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, 6400 by 6400। সো দিস রেশিও উইল বি 1/1 প্লাস 1, দ্যাট মিনস g0/4। তাহলে আর্থ সারফেসের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যদি 10 হয়, তাহলে আর্থ সারফেস থেকে 6400 কিলোমিটার হাইটে গিয়ে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হয়ে যাবে 10/4, মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু যদি এই ইকুয়েশনে বসাও 6400 এইচ এর জায়গাতে, আর এর জায়গাতেও 6400, তাহলে জি এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? এই ভুলটা কখনো করো না, এবং এই বিষয়টাকে খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, এবং পরীক্ষার সময় অবশ্যই এটাকে মাথায় রাখো। ঠিক আছে? এবার লাস্ট যেটা আমার ডিউ টু ডেপথ, গভীরতার জন্য যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জটা কিরকম দেখো। ধরো এটা আর্থ, এবং আমি ধরে নিচ্ছি আর্থটা স্ফেরিক্যাল। এটার জন্য আর্থ স্ফেরিক্যাল ধরে নেওয়াটা খুব জরুরি, নাহলে জেনারেলাইজ করা যাবে না ফর্মুলাটা। ঠিক আছে বাবা? এ তো সলিড স্ফিয়ার বেশি। ওই যা হয় আর এটা ধরে নাও আর্থ, এবং এর রেডিয়াস হলো আর। তাহলে আর্থ সারফেসে কোনো একটা পয়েন্টে, এটা যদি এ পয়েন্ট হয়, এই পয়েন্টে কোনো একটা বডি যদি রাখো, তাহলে তার উপরে যে ফোর্সটা কাজ করবে, that force is very simply can be written G mm by r square. It is F at A, যেটাকে আমরা m g0 দিয়ে স্পেসিফাই করেছি অন আর্থ সারফেস। আবার এখানে ধরে নিও না যেটা ইকুইটোরিয়াল প্লেনে আছে, হ্যাঁ, আমরা টোটালটাকেই স্ফেরিক্যাল ধরে নিয়েছি। এবং এক্ষেত্রে ওই ইকুইটোরিয়াল প্লেনেও যদি থাকে, তাহলে ওই পয়েন্টের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা আছে সেটা এখানে বসাতে হবে। এনিওয়ে, আমরা শুধুমাত্র ডেপথের জন্য কিরকম চেঞ্জ হয় সেটা দেখব না। এখন যদি আমি ধরে নিই যে বডিটা এরকম কোন পয়েন্টে নিয়ে আসা হয়েছে B, which is at a depth of D, তাহলে B পয়েন্টে বডিটা থাকলে এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, এখানে যে স্ফিয়ারটা পাবো, অর্থাৎ তখন এই টোটাল স্ফিয়ারটা এই বডিটার উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না। কেবলমাত্র এই যে জোনটা আছে বা এই যে মাসটা আছে, এই মাসটাই এই বডিটার উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে, তাই তো?
এর মাস যদি আমরা অন্য কিছু ধরে নিই তাহলে এফ বি ইট ক্যান বি রিটেন অ্যাজ জি এন ড্যাশ ইন্টু এন বাই এখানে যে ডিস্টেন্সটা আছে দিস ডিস্টেন্স ইজ আর মাইনাস ডি, সো ইট ইজ আর মাইনাস ডি হোল স্কয়ার। বুঝতে পেরেছো? এটাকে আমরা এম জি এট ডেপথ ধরে নেব। বোঝা গেছে? খুব সহজে যদি ভাবো তাহলে এখানে ডিস্টেন্স কমে গেছে, ফোর্সটা বেড়ে যাওয়া উচিত, অর্থাৎ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা কি হওয়া উচিত? বেড়ে যাওয়া উচিত। বাট এম ড্যাশড আছে, ইফেক্টিভ মাসটাও তার সঙ্গে সঙ্গে কমেছে। তাহলে মাসের জন্য এবং ডিস্টেন্সের জন্য দুটোর মিলিত প্রভাবে অ্যাক্সেলারেশনের একটা চেঞ্জ হবে। তাহলে আমরা যখন কনসিডার করব এক্ষেত্রে আমরা ধরে নেব না যে টোটাল মাসটা সেন্টারে কনসেন্ট্রেটেড আছে। বুঝতে পেরেছো তো? এটা মাথায় রেখো, এটা অনেক সময় ভুল হয় আমাদের। তাহলে আমি যদি mgd বাই mg0 করি, mgd বাই mg0 it is equals to mgd উপরে রেখেছি, তাহলে r মাইনাস d এটা নিচে আসবে, it is r স্কয়ার বাই r minus d whole square multiplied by m dash by m। এবারে একটা খুব ভুল কনসিডারেশন বাট আমাদের ধরতে হয়, সেটা হলো গোটা পৃথিবীটাকে আমরা যদি একটা হোমোজিনিয়াস স্ফিয়ার ধরে নিই, হোমোজিনিয়াস সমসত্ব গোলক, সমসত্ব নয় তার কারণ টুয়ার্ডস দ্য সেন্টারের দিকে যত যেতে থাকো তত তার ডেনসিটি কম্পারেটিভলি বাড়তে থাকে। একদম সেলের ডেনসিটি যা থাকে, এনিওয়ে আমরা ধরে নেব যেটা ধরার দরকার আছে, আমরা ধরে নিচ্ছি টোটাল আর্থ যেটা আছে সেটা রো ডেনসিটির কোনো একটা স্ফিয়ার, এবং এই ডেনসিটিটা ভেরিয়েবল নয়। বুঝতে পেরেছো তো? হোমোজিনিয়াস স্ফিয়ার। তাহলে এম এটা ইকুয়ালস টু কত? 4/3 পাই আর কিউ ইন্টু রো, আর এম ড্যাশ এটা ইকুয়ালস টু কত হবে? 4/3 পাই আর মাইনাস ডি হোল কিউ ইন্টু, তাই তো? তাহলে এম বাই এম ড্যাশ বা এম ড্যাশ বাই এম ডিরেক্ট করে নাও এখানে, এম ড্যাশ বাই এম এটা ইকুয়ালস টু কত হবে? দেখো এগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, রো রো ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে আর মাইনাস ডি কিউ বাই আর কিউ, তাই না? সুতরাং এখানে যদি প্লেস করো আর স্কয়ার বাই আর মাইনাস ডি হোল স্কয়ার মাল্টিপ্লাইড বাই আর মাইনাস ডি হোল কিউ বাই আর কিউ, it is equals to r minus d by r। হ্যাঁ, বারে বারে বলছি সেটা তোমাদের সিলেবাস অনুযায়ী বোঝানোর জন্য এটাই ঠিক। একদম অ্যাকিউরেট ক্যালকুলেশন করার ক্ষেত্রে আরো অনেক কিছু বোঝার আছে। সো জি ডি বাই g0 it is equals to 1 minus d by r, that is gd equals to g0 into 1 minus d by r। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ডেপথের জন্য একদম সেন্টারে যদি পৌঁছে যাও, বোঝাই যাচ্ছে যত ডেপথ বাড়বে সেন্টার থেকে ডিস্টেন্স না, ডেপথ যত বাড়বে মানে যত ভেতরের দিকে যাবে, ডেপথ যত বড় হবে তত কি হবে? এই পার্টটা বড় হতে থাকবে, তাই না? তার মানে আলটিমেটলি ইফেক্টিভ জি ওই পয়েন্টে g0 থেকে কম হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যত নিচের দিকে যাবে তত কমতে থাকবে।
আমাদের শুধুমাত্র আর মাইনাস ডি আর আর নিয়ে যদি ভাবতাম, টোটাল মাস সেন্টারে আছে ধরে নিতাম, তাহলে কিন্তু জি এর ভ্যালুটা বাড়তো, তাই তো? হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি জি এর ভ্যালুটা কি হবে? ডিক্রিজ করবে। বোঝা গেছে? পরিষ্কার? তাহলে সারফেসের থেকে উপরে গেলেও বিপদ, জি এর ভ্যালু কমবে, নিচে গেলেও বিপদ, জি এর ভ্যালু কমবে। এবং যদি কোনোভাবে তুমি সেন্টারে এসে পৌঁছো, মানে ডি এর জায়গায় যদি আর বসাও, তাহলে এই ভ্যালুটা জিরো হয়ে যাবে, অর্থাৎ একদম সেন্টারে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জিরো। হ্যাঁ, গসেস থিওরাম দিয়েও একই কথা, সেন্টারে তো ইনফ্লুয়েন্স স্ফিয়ার নেই, কোনো স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স নেই, সেন্টারে তার ভেতরে তো কোনো মাস নেই, সেন্টারের ভেতরে তো আর কোনো মাস নেই, সেন্টার তো একটা পয়েন্ট। তাহলে সেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করার জন্য ইফেক্টিভ মাস কে আছে? কেউ নেই। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা ফোর্সই তো জিরো, অ্যাক্সেলারেশন কি থাকবে? জিরো হবে। এই পরপর বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এক নম্বর, যদি আর্থের সারফেসটাকে বা আর্থের শেপটা হিসেবে ভাবো, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এক একটা পয়েন্টে এক এক রকম হয়। ডিউ টু ডিস্টেন্স, প্রত্যেকটা পয়েন্টের ইফেক্টিভ রেডিয়াস আলাদা। পৃথিবী যে ঘুরছে স্পিনিং মোশনের জন্য, পৃথিবীর সারফেসে যে পয়েন্টে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিফারেন্ট হবে। ক্লিয়ার? থার্ড, যদি হাইটে নিয়ে যাও পৃথিবীর সারফেস থেকে, তাহলেও অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আলাদা হবে এবং সেক্ষেত্রে কমে যাবে যতটা হাইটে নিয়ে যাবে। এবং যদি ডেপথে নিয়ে আসো, তাহলেও অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা চেঞ্জ হবে। ঠিক আছে? কি হবে না, ডেপথে নিয়ে গেলেও অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমবে। এটাকে এই লাস্ট যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, এটাকে গ্রাফিক্যালিও দেখানো যেতে পারে। হ্যাঁ, গ্রাফিক্যালি যদি দেখা যায়, ধরো আমি আর্থের রেডিয়াস আর, এটা ধরো যদি আর্থ হয়, আর্থের মানে একদম স্ফেরিক্যাল যদি ধরে নাও, বা আমি যে ছবিটা আঁকলাম এটাকে যদি স্ফিয়ার ধরে নাও, এবং অ্যালং দিস লাইন, মানে এটা টুয়ার্ডস দিস ডিস্টেন্স from the center of earth, যদিও দ্য আর্থ বলা উচিত সম্মান জানানোর জন্য, অবশ্য ফিজিক্সের ক্ষেত্রে শুধু আর্থ যথেষ্ট। আমি আর্থের এটাকে একটু বেশি ক্যাপিটাল করে রাখলাম যাতে তোমাদের রাগ না হয়। হ্যাঁ, আমরা এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স নিয়েছি এবং এখানে আর্থটা এঁকে নিয়েছি সুবিধার জন্য, যাতে এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সটা মানে এই পয়েন্ট থেকে আস্তে আস্তে সরাতে থাকি, সুবিধা হবে। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি নেব? acceleration due to gravity, towards this acceleration due to gravity, g effective। ঠিক আছে? তাহলে এটা হলো আর্থ সারফেসের লাইন, এই পয়েন্টটা হলো x লেস দ্যান আর, এটা হলো x ইকুয়ালস টু r লাইন, আর এই জোনটা হলো x গ্রেটার দ্যান আর, তাই না? এবারে দেখো x লেস দ্যান আর এর ভেতরে যদি নিয়ে আসো, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা যেটা দেখেছিলাম সেটা হলো g at a depth, it is equals to g0 into 1 minus d by r, it is equals to g0 into r minus d by r, it is equals to g0 by r into r minus d। ভালো করে খেয়াল করে দেখো আগের ছবিটাই, r minus d, এখান থেকে d ডেপথে আসা এই ডিসটেন্সটা যদি d হয়, এই টোটালটা যদি r হয়, তাহলে এই ডিসটেন্সটাই তো x, তাই না? এইটাই তো x, সেন্টার থেকে ডিসটেন্সটাই তো x। এই যে সেন্টার থেকে ডিসটেন্স আমরা এটাকেই x অ্যাক্সিস বরাবর নিয়েছি, তাহলে এই r মাইনাস d এর জায়গায় আমরা x লিখতে পারি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর ইফেক্টিভ অ্যাক্সেলারেশন, এটা x এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে y ভ্যারাইজেস x, তাই না? হ্যাঁ,
বা y ইকুয়ালস টু mx প্লাস c টাইপের ইকুয়েশন যেখানে c ইকুয়ালস টু 0 এবং m দ্যাট মিন্স স্লোপ tan থিটা এটা ইকুয়ালস টু g0/r, তাই তো? তাহলে আপ টু সারফেস, পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত এটা একটা স্ট্রেট লাইন হবে, অরিজিন থেকে স্টার্ট হবে। এই ভ্যালুটা হলো g বা g0, ঠিক আছে? এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়ালস টু কত? g0, আর এটা কত? r, তো কত হবে? g0/r। ইট ইজ ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? এরপরে x গ্রেটার দেন r, যদি x r এর থেকে বেশি এরকম পয়েন্ট যদি না, তাহলে সেক্ষেত্রে g at h এটা ইকুয়ালস টু কত ছিল? gm বাই r প্লাস h হোল স্কয়ার, তাই তো? r প্লাস h টা কি? যদি আমি এখানের কোন পয়েন্টে নিয়ে আসি, এই ডিসটেন্সটা হলো h, হাইট ফ্রম আর্থ সারফেস হাইট হলো h, তাহলে এই টোটাল ডিসটেন্সটা কত? r প্লাস h, এটাই তো x। তাহলে এখানে gh ইকুয়ালস টু কত হবে? gm বাই x স্কয়ার। এটাকে y অ্যাক্সিস বরাবর লিখছো, তাহলে y x স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? তাহলে এর পরের গ্রাফটা কি রকম হবে? এর পরের গ্রাফটা ইট লুকস লাইক y x স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট স্লোপ, মানে এটা আস্তে আস্তে ডিক্রিজ করতে পারে, করতে করতে এটা প্রায় ইনফিনিটিতে গিয়ে x অ্যাক্সিসের সঙ্গে মিট করবে, মানে g এর ভ্যালুটা 0 হবে। বোঝা গেছে? গ্রাফিক্যাল অ্যানালাইসিস। এবারে তোমাদের বোর্ডের জন্য হোক বা এন্ট্রান্সের জন্য হোক, g এর চেঞ্জের এই বিষয়গুলোই তোমাদের কাজে লাগে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বিষয়টা হয়ে গেল, মোর অর লেস ভেক্টর ফিল্ড অ্যানালাইসিস প্রায় হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব সেটা হলো স্কেলার ফিল্ড অ্যানালাইসিস, মানে গ্র্যাভিটেশনের যে কোয়ালিটিগুলো স্কেলার সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা শুরু করব। চলো, পড়তে থাকো।